আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন। আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তোমাকে পেতে চাই সিজন 2 পর্ব 4। নিকিতা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে কিচেনের দিকে গিয়ে খাবারগুলো গরম করে খেয়ে নিল। একটু রেস্ট নেবে ভাবছিল, কিন্তু কৌতূহলবশত ঈশার ঘরের দিকে গেল। ঘরটা ঘুরে ঘুরে নিরীক্ষণ করছিল। হঠাৎ চোখ গেল কম্পিউটার টেবিলে পড়ে থাকা একটা ডায়েরির দিকে। নিকিতা ডায়েরিটা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ডায়েরিটা খুলতেই প্রথম পৃষ্ঠে সুন্দর করে ক্যালিগ্রাফি করে বড় বড় অক্ষরে লেখা আছে ঈশা ঐশী। নিকিতা নামের উপর হাত বুলিয়ে বলল, ভেরি ইন্টারেস্টিং। পরের পেজ উল্টালে দেখতে পেল তাতে লেখা আছে, জানো ঐশী, যেদিন প্রথম পড়তে এসেছিলে, আমার পাশে বসেছিলে, সেদিনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু তুমি তো জানোই তখন আমি অন্যরকম ছিলাম। ইগো বজায় রাখা আমার স্বভাব ছিল। তোমার সাথেও রুড বিহেভ করলে পরে আমারও খুব কষ্ট হতো যে তোমাকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু আমি ওরকমই ছিলাম। কি করব বলো, তখন ভীষণ ডেসপায়ার্ড ছিলাম। কিন্তু আমি সত্যি লাকি যে তুমি আমায় ছেড়ে চলে যাওনি, বরং আমার দুর্ব্যবহার করার পরেও তুমি ধৈর্য ধরে থেকে গেছো আমার পাশে। আমি সত্যি খুব ভাগ্যবান। আমি ভগবানকে বিশ্বাস করতাম না, কিন্তু তুমি জীবনে আসার পর আমি ভগবানকে সবসময় এটাই বলতাম যে আমাদের সম্পর্কটা যেন কোনোদিন না ভাঙে। যেদিন শুনেছিলাম তুমি আমাদের বাড়িতে আসছো তোমার কলেজ যেতে সমস্যা হচ্ছে বলে, সেদিন যে আমি কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না তোমায়। ক্যাবলার মতো তোমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো। তোমার জন্য আমি বৃষ্টি হতে পারি যদি তুমি ভেজো। তোমার জন্য আমি পথ হতে পারি যদি তুমি সেই পথ ধরে হাঁটো। আমি পরন্ত বিকেল হতে পারি যদি তুমি সূর্যাস্ত দেখো। আমি জুঁই ফুল হতে পারি যদি তুমি খোপায় লাগাও। আমি গোলাপ হতে পারি যদি তুমি আমায় ভালোবাসো। নিকিতা, বাবা, ঈশা, তুমি এত সুন্দর লিখতেও পারো। তোমার পার্সোনালিটি দেখলে মানুষ বুঝতেও পারবে না তোমার মধ্যে এত গুণ আছে। পরের পেজ উল্টাতে দেখলো একটা ছবি স্কেচ করা। ঐশীরই হবে নিশ্চয়ই। আঁকার হাতও বেশ ভালোই, একদম নিপুণ কাজ। ছবিটা দেখে মনে হচ্ছে যেন একদম জীবন্ত। তারপরের পেজগুলো উল্টাতে দেখলাম প্রত্যেকটা পেজে ডেট দিয়ে ওদের সব কাটানো মুহূর্তগুলো বর্ণনা করে লেখা আছে। পরের পেজ উল্টাতে যাবে, হঠাৎই ফোন বেজে উঠলো। দেখলো রাগিনী আন্টি। ফোন ধরতেই ওপাশ থেকে রাগিনী দেবী কাঁদো কাঁদো সুরে বলল, তুমি মা একটু আসতে পারবে এক্ষুনি হসপিটালে? ঈশার আবার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ঐশী ঐশী করে পাগলের মতো ছটফট করছে। তুমি ছাড়া ওকে কেউ শান্ত করতে পারছে না। তুমি না এলে আমার মেয়েটা পাগল হয়ে যাবে। নিকিতা, আরে আন্টি আপনি কাঁদবেন না, আমি যাচ্ছি এক্ষুনি। নিকিতা গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। নিকিতা ওখানে পৌঁছিয়ে দেখে কতগুলো নার্স ওর হাতগুলো চেপে ধরে রেখে দিয়েছে। কিছুতেই ওকে শান্ত করতে পারছে না কেউ। নিকিতা ছুটে গিয়ে ঈশাকে জড়িয়ে ধরলো। ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এই তো আমি এসে গেছি। কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে? আমি আছি তো, এই তো আমি এসে গেছি, দেখো। ঈশা আবারও ঐশীর প্রতিচ্ছবি দেখতে পেল নিকিতার মধ্যে। ঈশা আস্তে আস্তে শান্ত হয়ে বলল, কোথায় চলে গেছিলে তুমি? ওরা কেউ ভালো নয়, ওরা খুব বাজে। তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, কোথাও যাবে না। নিকিতা, আচ্ছা বাবা, কোথাও যাব না, তুমি এবার শান্ত হও। মিস্টার মুখার্জি ঈশাকে আবার ঘুমিয়ে ইঞ্জেকশন দিলেন। ঈশা আস্তে আস্তে নিকিতার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। নিকিতা আস্তে করে ওকে বেডে শুয়ে দিল। রাগিনী দেবী মেয়ের এমন অবস্থা দেখে আবারও কেঁদে ফেললেন। অখিল বাবুও কেঁদে ফেললেন। নিকিতা ঈশার এরকম অবস্থা দেখে নিজের চোখের জল আর ধরে রাখতে পারলো না। মেয়েটা কি ছিল আর আজ কোথায় দাঁড়িয়েছে ওর অবস্থা। কেউ বলবেই না ঈশার দারুণ একটা পার্সোনালিটি ছিল। এখন পুরো বাচ্চাদের মতো আচরণ করছে যখনই জ্ঞান ফিরছে। ডাক্তার বললেন, আমি আজকে ওকে ছুটি দিয়ে দিচ্ছি, ওকে বাড়ি নিয়ে যান। আশা করছি ওকে নিকিতা পারবে সামলাতে। এখন সবটা নিকিতার হাতে, কারণ ওর কাছে ছাড়া আর কারোর কাছে শান্ত হচ্ছে না ঈশা।
ঐশীকে তো আর পাওয়া যাবে না এখন। নিকিতাই আমাদের শেষ ভরসা। অখিল, আসো আমার সাথে, কিছু ফর্মালিটিস আছে সেগুলো ফুলফিল করে ওকে নিয়ে যাও বাড়িতে। চিন্তা করো না, আমি আছি। বাড়াবাড়ি কিছু হলে আমাকে ফোন করো বিনা সংকোচে, আমি চলে যাব। আমার বাড়িতেও একটা মেয়ে আছে, তাই আমি বুঝি তোমার মনের অবস্থা। ঈশাকে বাড়ি ফিরিয়ে আনা হলো আর নিকিতার থাকার ব্যবস্থা ঈশার সাথেই করা হলো। সবাই ফ্রেশ হতে চলে গেল। নিকিতা ফ্রেশ হয়ে এসে ঈশার মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে থাকলো আর মনে মনে বলল, পাগলি একটা, ঐশীর জন্য নিজের কি অবস্থা করেছে। একটা মানুষ এতটাও কাউকে ভালোবাসতে পারে, সেটা তোমায় না দেখলে বুঝতাম না কখনো ঈশা। ঐশী খুব লাকি তোমায় পেয়ে। কপালে আলতো চুমু খেয়ে এসিটা একটু বাড়িয়ে ঈশার গায়ে চাদর টেনে দিয়ে নিজেও শুয়ে পড়লো ওর পাশে। নিকিতাও ঠিক মতো ঘুমায়নি কাল থেকে, তাই ক্লান্তিতে নিকিতাও ঘুমিয়ে পড়ল। বেশ ঘন্টাখানেক পর ঈশার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে ঐশী ওর পাশেই শুয়ে আছে। ঈশা ঐশীর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে হা করে তাকিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় ঐশীকে কি কিউট লাগছে। ঈশা আস্তে আস্তে ঐশীর কাছে সরে আসে। ঈশার চোখ পড়ে ঐশীর ঠোঁটের দিকে। ঈশা আলতো করে ঐশীর ঠোঁটে চুমু রাখলো। ওকে জড়িয়ে ধরে আবারও ঘুমের দেশে ফিরে গেল ঈশা। নিকিতার যখন ঘুম ভাঙে তখন দেখলো ঈশা ওকে জাপটে ধরে শুয়ে আছে। নিকিতা উঠবে বলে উঠতে পারছে না। কোন রকম নিকিতা ঈশার থেকে নিজেকে ছাড়িয়ে ওর পাশে একটা কোলবালিশ রেখে চলে আসে। ঈশা ঘুমের ঘরে কোলবালিশটাকে ঐশী ভাবে জড়িয়ে ধরে হাসি হাসি মুখে আরাম করে শুয়ে পড়ে বালিশে মুখ গুজে। নিকিতা কিচেনে গিয়ে গরম গরম স্যুপ বানিয়ে আনে ঈশার জন্য। ঈশার পাশে বসে মাথায় হাত বুলিয়ে ডাকে নরম ভাবে, ঈশা, এই ঈশা ওঠো, খেয়ে নাও। কিছু খাওনি, সন্ধে হয়েছে, খেতে হবে, এবার ওঠো। ঈশা মিঠে মিঠে চোখ খুলে বলে, আমি এখন কিছু খাবো না ঐশী, ভালো লাগছে না এখন, তুমি আসো আমার কাছে, আবার ঘুমিয়ে পড়ি আমরা। নিকিতা, ঈশা এরকম বদমাশি করতে নেই, আমি চলে যাব কিন্তু না খেলে। ঈশা, না না, কোথাও যেতে হবে না তোমায়, আমি খেয়ে নিচ্ছি। ঈশা ছটফট উঠে স্যুপটা ঢকঢক করে খেয়ে নেয় বাধ্য মেয়ের মতো। তারপর ঈশাকে আবার ঘুম পাড়িয়ে দেয় মাথায় হাত বুলিয়ে। ঈশার আবার ঘুমের দিশে পাড়ি দেয়। ঈশা স্বপ্নে দেখে ঐশীর সাথে কাটানো সেই মুহূর্তগুলো আর ঘুমাতেই হাসে। নিকিতা, পাগলি মেয়ে একটা, কখন যে কি করে বোঝা মুশকিল। নিকিতা ওর ম্যানেজারকে ফোন করে বলে দেয়, ঈশা আর আমি বেশ কিছুদিন যেতে পারবো না সাইটে, তোমরা একটু সামলিয়ে নিও সবটা। ম্যানেজারকে কল করে আবার নিকিতা বসে যায় ঈশার মাথার পাশে সেই ডায়েরিটা নিয়ে। পাতাগুলো উল্টে দেখতে দেখতে পৌঁছে যায় সেই পাতায় যেখানে সেদিন পড়তে পড়তে ছুটে গেছিল হসপিটালে ঈশার কাছে। আবারও পড়তে শুরু করে। সেখানে ঈশা লিখছে, তুমি কি জাদু জানো ঐশী? আমি ঈশা, যে নাকি দেশের বাড়ি যাওয়ার নাম শুনলে গায়ে জ্বর আসতো, সেই আমি নাকি কালকে দেশের বাড়ি যাচ্ছি। হা হা হা, আমি কেন যাচ্ছি জানো? শুধু তোমার জন্য। আগে বাড়ি আসতেই ইচ্ছা করতো না, কিন্তু এখন নাকি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি শুধু তোমার জন্য। আজকাল বাড়ি এসেই প্রথমেই আমার মন দেখতে চায় শুধু তোমায়। তাই এই গানটাও তোমার জন্য। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি রাস্তা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্য।
পরের পাতায়। শেষমেশ আমরা দেশের বাড়ি এসে পৌঁছে গেছি। কতদিন পরে সবার সাথে দেখা হলো। আগে ছোটবেলায় যখন আসতাম এখানে তখন সবাই মিলে কতই না মজা করতাম, কিন্তু বড় হওয়ার পর মা বাপের সাথে দূরত্ব বাড়ার সাথে সাথে এদের থেকেও দূরে সরে গেছিলাম। শহরের ব্যস্ততাময় জীবনে পার্টি, বার, বন্ধু বান্ধবদের মধ্যে গ্রামের এই স্নিগ্ধ পরিবেশটাকে ভুলেই গেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ ঐশী। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিলেও কম হবে। তুমি জানো না তুমি আমার জীবনে এসে কতটা পাল্টে দিয়েছো। ধন্যবাদ আমায় আবার ভালোবাসতে শেখানোর জন্য, আমাকে শক্ত থেকে নরম মনের মানুষ করে তোলার জন্য, আমার পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। তোমার জন্যই তো আমি আজকে এখানে। কিন্তু আমি সত্যি খুব খারাপ। তুমি আমার জন্য এত কিছু করলে, কিন্তু দেখো আমি একটু আগে কিভাবে তোমায় হার্ট করলাম ওয়াশরুম যাওয়ার ব্যাপারে। আসলে ক্লান্ত শরীরে ঘুমের মধ্যে তুমি ওইভাবে ডাকায় মাথাটা গরম হয়ে গেছিল। তারপর তো তুমিও আমার সাথে জেদ করলে, তাতে আমার আরো রাগ হয়ে গেল। তবে এসব কিছুর পরও সরি বলা তো ঈশার অভ্যাসে নেই, তাই চেষ্টা করেও সরিটা বলতে পারিনি তোমায়। তবে সরি না বলেও তোমার মন আমি অবশ্যই ঠিক করে দেব ঐশী। তুমি আমার উপর রাগ করে থাকতেই পারবে না। তবে তখন আমার উপর তোমার জোর খাটানোতে কিন্তু আমি একটুও রাগ করিনি, বরং আলাদাই একটা শান্তি লাগছিল তোমাকে ওইভাবে বকার পরও তুমি নাকি জোর খাটিয়ে আমার সিগারেট খাওয়াতে বাধা দিলে। সেটা কি শুধুই এমনি এমনি ঐশী রায়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আর তখন পুকুর পাড়ে যখন আমার ঠোঁট স্পর্শ করলো তোমার ঠোঁট, তখন কেন আমায় আটকালে না? কেন কোনো প্রতিবাদ না করে আমার চুমু সাড়া দিলে? শুধু কি আবেগে ভেসে এমনটা করেছিলে, নাকি তুমিও এই ঈশা সেনকে ভালোবেসে ফেলেছো ঐশী? এই কয়েকদিনে যেটুকু চিনেছি তুমি শান্ত হলেও নিজের খারাপ লাগার প্রতিবাদ করতে জানো। তাও তখন তুমি কিছুই বলনি আমায়। শুনেছি মানুষের চোখ নাকি মিথ্যে বলে না। তাহলে তোমার চোখে আমি আমার প্রতি যে লজ্জা দেখেছি সেটাও তাহলে মিথ্যে নয় ঐশী? তবে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? তুমি কি আমার মতোই? জানতে হবে, আমার সবটা জানতেই হবে ঐশী। আচ্ছা তুমি এত ভালো কেন ঐশী? যখনই দেখি মনে হয় হাঁ করে তাকিয়ে থাকি তোমার দিকে। তোমার ভয় পাওয়া, তোমার রাগ হওয়া, তোমার ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো সব মিলিয়ে এত মিষ্টি কেন তুমি? এই যেমন এখন তুমি আমার সামনে শুয়ে ঠিক ছোট্ট বাচ্চাদের মতো ঘুমাচ্ছ, আর আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি তোমার দিকে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিই তোমায়। আচ্ছা একটু ছুঁয়ে দিলে কি তুমি খুব রাগ করবে ঐশী? আমার পক্ষে তো নিজেকে আটকানোটাই দায় হয়ে যাচ্ছে। তাই আর থাকতে না পেরে ঠোঁট ছোঁয়ালাম ওর কপালে, আর কপালে আমার আদরের ছোঁয়া পেয়ে যেন ঐশী আরো আরাম করে ঘুমালো। পড়তে পড়তে নিকিতা তাকায় পাশে ঘুমিয়ে থাকা ঈশার দিকে। ডায়েরির লেখাটাই যেভাবে ঐশী বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছিল, এখন যেন ঈশা ওর সামনে ঠিক সেইভাবেই ঘুমাচ্ছে। কিছু মুহূর্তের জন্য যেন নিকিতাও হারিয়ে গেল ঈশা আর ঐশী সেই মুহূর্তে। আর নিকিতাও আবেগে ঈশার কপালে একটা ছোট্ট চুমু এঁকে দিল। নিকিতা এক দৃষ্টিতে দেখতে থাকে ঘুমন্ত ঈশাকে, আর মনে মনে বলল, তুমি আসলেই খুব লাকি ঐশী। এইসবের মধ্যে রাগিনী দেবী নিকিতাকে নিচে ডাকেন কিছু খাওয়ার জন্য। কারণ সেই যে তখন নিকিতা ঈশার খাবার নিয়ে উপরে এসেছিল, সেই থেকে ঈশাকে ঘুম পাড়াতে গিয়ে নিকিতার আর কিছু খাওয়া হয়নি। তাই ঈশা ওপরে ঘুমাচ্ছে দেখে নিকিতাও নিচে নেমে আসে খাওয়ার জন্য। এরপর কিছুক্ষণ পর হঠাৎ উপরের ঘর থেকে ভেসে আসে জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলার আওয়াজ আর তীব্র চিৎকার, ঐশী ঐশী তুমি কোথায় ঐশী? আবার কোথায় চলে গেলে? সাথে সাথে ঈশার কাছে ছুটে যায় রাগিনী দেবী ও নিকিতা। সেখানে গিয়ে দেখে ইতিমধ্যে ঈশা নিকিতাকে দেখতে না পেয়ে পাগলের মতো করছে, জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলছে, আর ওর ডান হাত থেকে গল গল করে রক্ত মেঝেতে গড়িয়ে পড়ছে। সেটা দেখেই বোঝা যাচ্ছে রাগের মাথায় ও নিজেই দেওয়ালে ঘুষি চালিয়েছে। আর এক মুহূর্ত দেরি না করে নিকিতা দৌড়ে যায় ওর কাছে আর শক্ত করে ওকে জড়িয়ে ধরে পেছন থেকে। ঈশা যেন শান্তি পেল তখন ঐশীর স্পর্শ পেয়ে। ঈশা আস্তে আস্তে শান্ত হলো। ঈশা, তুমি কোথায় চলে গেছিলে ঐশী? তোমাকে না বলেছিলাম কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে? তাও তুমি বারবার চলে যাও। এবার কিন্তু তোমায় বেঁধে রাখবো বলে দিলাম। তুমি তো নিশ্চয়ই জানো আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারি।
ঐশী মানে ওরফে নিকিতা। আচ্ছা বাবা ঠিক আছে, আমার ঘাট হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। এরপর থেকে আমি আর যাব না তোমাকে ছেড়ে। আমি তো খেতে গেছিলাম নিচে, আমি এখানেই ছিলাম, তোমাকে ছেড়ে যাব না, কথা দিয়েছি তো, বলো। আমাকে কি তুমি এখন আর বিশ্বাস করো না? ঈশা, না ঐশী, এরকম ভাবে আমি বলতে চাইনি, সরি তোমার খারাপ লাগলে। নিকিতা, বুঝেছি, তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি কোথাও দিয়ে। ঈশা, আচ্ছা চলো, কোথায় যাবে বলো? নিকিতা, তুমি যেখানে নিয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ঈশা, কি শর্ত? নিকিতা, আমি কিন্তু বাইকে করে যাব। তোমার সেই পুরনো বাইকটার কথা মনে আছে, নীল রঙের R15? ঈশা, কিন্তু সেটা তো মনে হয় খারাপ হয়ে গেছে এত বছরে, ধুলো জমিয়ে জং পড়ে। নিকিতা, আগে না মশাই, আমি কালকে সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম, বাইকটা নিয়ে গেছিল, ঠিক করে আজকে সকালে দিয়ে গেছে। ঈশা, সত্যি বলছো ঐশী? নিকিতা, সত্যি। চলো এবার তাহলে আমায় ঘুরতে নিয়ে। ঈশা, ঠিক আছে যাও, তুমি রেডি হয়ে নাও, আমি নিচে অপেক্ষা করছি বাইক নিয়ে। নিকিতা রেডি হয়ে নিচে চলে গেল। দেখলো ঈশা এক মুখ হাসি নিয়ে গেটের সামনে অপেক্ষা করছে ওর জন্য। নিকিতা যেন আস্তে আস্তে ঈশার ভালোবাসা ফিল করছে, আবেগে ভেসে যাচ্ছে। ঈশার ভালোবাসা উপেক্ষা করতে পারছে না নিকিতা কিছুতেই, শুধু ভাবছে একটা মানুষ কি করে একজনকে এতটা ভালোবাসতে পারে, কি করে সম্ভব। দুজনে বাইকে করে রওনা দিল।